নমস্কার, আমি অমৃতা দাস। আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি যিনি হচ্ছেন আমাদের মুর্শিদাবাদ জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি মহাশয় উজ্জ্বল দাস। নমস্কার। নমস্কার। তো আমরা ওনার কাছ থেকে ওনার রেফারি জীবন সম্পর্কে অনেক কিছু জেনে নেব এবং তার শুনেছেন যে তিনি রেফারি একজন ভালো রেফারি হওয়ার সাথে সাথে একজন সঙ্গীত শিল্পীও। তো ওনার গান আমরা একটা ছোট্ট গান আপনার কাছ থেকে একটা শুনে নিতে চাইছি। চলো। মূলত আমার পড়াশোনার লাইফে, কলেজ লাইফে আমি গান বাজনাকেই ভালোবাসতাম এবং এখনও বাসি। সংস্কৃতি কালচারটাই আমার মধ্যে আমাকে খুব আবেগ জাগাতো, ভালো লাগতো আমার। সেই হিসাবে আমি একটু গান বাজনা করেছি বা করতাম। এখন আমার এই ফুটবল জীবনে এসে আমার ছোটবেলায় ফুটবলটা আমি খুব ভালোবাসতাম, পাশাপাশি জাজমেন্টের দিকে চলে গিয়ে আমার সত্যি কথা বলতে গান বাজনাটা সেভাবে আর একভাবে রয়ে যায়নি। তো করি মাঝে মধ্যে, ভালো লাগে সত্যি গান বাজনা ভালো লাগে। ফুটবলের পাশাপাশি মাঝে মধ্যে একটু সুযোগ পেলে কেউ একটু বললে করি, কিন্তু আমাকে বলা হলো যে গান করবার জন্য আমি সেভাবে প্রস্তুতি নেই, বা দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য একটু গলায় ঠান্ডাটাও লেগে আছে। তথাপি যেহেতু পারি বা করতে পারবো, তো করছি। একটা আমরা যেহেতু বাঙালি, আমি সামনেই বৈশাখ আমাদের আসছে, বাঙালির একটা আবেগ, কবিগুরু রবীন্দ্রনাথের একটা গান, রবীন্দ্রসঙ্গীত একটা গাইছি, দু এক লাইন গাইছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। গাইব। মোর বীণায় উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনান চলো প্রান্ত, আসে কোন তরুণ শান্ত উড়ে বসনান চলো প্রান্ত, আলোকের ত্রিবনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পর শোনো আশা, তৃণে তৃণে ওর পিল ভাষা, কার পদ পর শোনো আশা, সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বন গন্ধে মোর বীণায় উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় উঠে কোন সুরে বাজি। আমরা উজ্জ্বলদার কাছ থেকেই সত্যি একটা মনোমুগ্ধকর গান শুনে নিয়েছি।
এবার আমরা ওনার রেফারি জীবন সম্পর্কে কিছু জেনে নিতে চাইছি। তো দাদা, আপনার রেফারি জীবন আসার আগে, রেফারি জীবনে আপনি পদার্পণ করার আগে যে আপনার একটু জীবনটা মানে লাইফস্টাইলটা ঠিক কেমন ছিল, আপনি যদি আমাদেরকে একটু বলেন। মূলত আমি রেফারি কিভাবে আসলাম সেটা তো সত্যিকারের খুব একটা আনন্দের বিষয়। আমি স্কুল লাইফে আমাদের ক্লাসে ক্লাসে খেলা হতো, তো আমার স্যাররা আমাকে বললো, উজ্জ্বল তুই ফুটবলটাও ভালো খেলিস, তো তুই এক কাজ কর, তুই রেফারিটা তুই কর। আমি রেফারি করলাম। তারপরে পরবর্তীতে স্পোর্টস কাউন্সিলে যে ইন্টার স্কুল খেলা হয় সেখানেও আমার ডাক এলো যে উজ্জ্বলকে দিয়ে করাবো। ওই স্যাররাই আমাদেরকে ডাকলেন। আস্তে আস্তে ধীরে ধীরে আমি স্কুলে যখন খেলা করতে লাগলাম, স্কুলগুলো পরিচালনা করতে লাগলাম, পরবর্তীতে আমি আমার আজকে স্বর্গীয় আমার শ্রদ্ধেয় দাদা রূপক ঘোষ, উনি চলে গেছেন আমাদের রেফারি জগৎ থেকে। তো উনি একদিন আমাকে হাত ধরে উনি নিয়ে গেলেন আমার জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে। তখন ওখানে আমাকে উনি স্থান করে দেন, আমাকে অ্যাসিস্ট্যান্ট রেফারিতে উনি পুট করেন। আমি সত্যি আনন্দের সহিত সেদিনটা খুব ভালো লেগেছিল। দাদার কাছে কষ্ট হয় দাদাকে কথা মনে পড়লে। তো তারপর থেকে এই জেলায় যে আমি ঢুকলাম, আস্তে আস্তে আমার পরবর্তীতে আমি জেলা 2-1 বছর করার পরে 2002 সালে আমি কলকাতা যে আমাদের আইএফের যে একটা সেমিনার হয়েছিল এবং রাজ্য স্তরেরই কিছু খেলা হয়েছিল যুবভারতী সায়ের মাঠে, তো ওখানে আমি কিছু ট্রেনিংয়ে এবং আমি রাজ্যের ওই খেলাগুলোতে আমি ডাক পাই। সেখানে আমি ট্রেনিং করি। সেখানে খুব সম্মানের সঙ্গে এবং আইনটা খুব ভালোভাবে শিখেছিলাম। আমার শ্রদ্ধেয় প্রদীপ নাগ স্যার, আমার শ্রদ্ধেয় সুমন্ত ঘোষ, শ্রদ্ধেয় এখনকার সিআরের যে প্রেসিডেন্ট ভোলানাথ দত্ত, তিনাদের গাইডে আমি তখন কিছু ম্যাচও করি, বিভিন্ন স্টেটের ম্যাচ করি। তো যাই হোক, খুব ভালো লেগেছিল। তারপর থেকে কি একটা আমি নিজের মধ্যে একটা ইন্টারেস্ট পেয়ে গেলাম, মানে রেফারি জগতে আমাকে একটা দাঁড়াতে হবে। কিন্তু আজকে আমাকে শুধু স্টেডিয়ামে বহরমপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনে যে ছেলেটা নিয়ে গেছিল, কিন্তু রেফারি জগতে যে গাইড, আজকে আমার জেলায় অনেক ছেলেরা আজকে ভালো জায়গায় পৌঁছেছে। কিন্তু দুঃখের বিষয় এমন দিন গেছে যে আমার কোনোদিন আমি কোনো গাইড পাইনি। আমার নিজের সত্যি আজকে চেষ্টা করে গেছি ফুটবলটা, রেফারিটা কিভাবে আমি শিখবো, আরও উন্নত করব। আমি সকল স্যারের গাইড নিতে লাগলাম পরবর্তীকালে। তারপর নিজেও কিছু সেভাবে পার্টিসিপেট করতে লাগলাম, নিজেও কেউ ইনভলভ করলাম। করার পরে আনন্দের সহিত আজকে আপনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে আমি বিভিন্ন জেলা থেকে জেলা স্তর, আর বিশেষ করে মুর্শিদাবাদ, আজকে আপনাদের আশীর্বাদে, আপনাদের দর্শকদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে আমি এই জায়গাটা এসেছি এবং আজকে মুর্শিদাবাদ রেফারি অ্যাসোসিয়েশনটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি, ডেভেলপ করেছি। আমার অনেক স্টুডেন্ট হাত ধরে আজকে আমার কলকাতা লিগে গেছে। আগামী দিনে তারা অনেক ছেলে আরও যাচ্ছে। আচ্ছা দাদা, তো যখন আমাদের এই জেলা লিগ শুরু হয়, অনেক অনেক জায়গায় টুর্নামেন্ট শুরু হয়, তো তখনকার বিভিন্ন সমস্যাও হতে পারে বা এত চাপ পড়ে আপনাদের উপরে, এত প্রেশার পড়ে, তো তখনকার কিভাবে আপনারা ওটার সম্মুখীন হন? সত্যি কথা বলতে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ জেলা লিগ যখন মধ্যগোড়ায় থাকে, মানে লিগ চলাকালীন যখন মধ্যটা হয়, তখন থেকে লিগ জমার একটা প্রবণতা দেখা দেয়। সেই সময় থেকে কিন্তু আমাদের টুর্নামেন্টগুলো চারিদিকে মানে বিভিন্ন প্রান্তে শুরু করে। তখন আমাদের একটু কষ্ট হয়, চাপ মানে পড়ে, কেন জেলা লিগটাকেও বাঁচাতে হবে, জেলা লিগটাকেও পোস্টিং করতে হবে। 2-3 মাঠে খেলা হয়, খুব ডার্বি, বড় বড় ম্যাচ হয়। তখন আমাদের রেফারির সত্যি খুব সমস্যা হয় যদি বাইরে খেলা থাকে। পরবর্তীতে যখন জেলা লিগ শেষ হয়ে যায়, তখন আরও একটা বড় চাপ আসে যে একসাথে মানে এই পুজো মরশুমের পর থেকেই আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা আমাদের মানে নাকের জল চোখের জল, মানে না খাওয়া দাওয়া হয়ে যায়। কেননা বিভিন্ন জায়গায় একসাথে 6-7 জায়গায় টুর্নামেন্ট শুরু হয়, বিগ টুর্নামেন্ট। সেগুলোকে আমাদের সামাল দিতে হয়, খুবই ব্যস্ততার মধ্যে আমাদের থাকতে হয়। তখন আমরা বিভিন্নভাবে জেলা এবং
আমাদের সিআরএর ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আমাদের রাজ্য স্তরে এবং ন্যাশনাল অনেক রেফারি আমরা একসাথে যৌথ উদ্যোগে সিআরএ এবং ডিআরএ মানে ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশন এবং কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টায় বা যৌথ উদ্যোগে বা যৌথভাবেই আমরা এটাকে ট্যাকেল করি, বিভিন্নভাবে আমরা সেইখানে পুট আপ করি। বিভিন্ন কোন ম্যাচ কী রকম ধরনের, কোন ম্যাচ কাকে পাঠানো আমার দরকার, সেইভাবে আমাকে পোস্টিংটা করতে হয়। সেভাবে আমি সফলতার সাথে আজ পর্যন্ত সেভাবে আমি যে সমস্ত টুর্নামেন্টগুলো বিগ টুর্নামেন্টগুলো করি, মানে মুর্শিদাবাদে আপনারা অনেকেই জানেন প্রচুর টিকিট করা খেলা হয়। সেই জায়গায় যে সমস্ত দায়িত্বগুলো গুরু দায়িত্বগুলো আমার উপরেই পড়ে, আমি সেই সমস্ত দায়িত্বগুলো সত্যি খুব ভালোভাবে চেষ্টা করি ম্যাচটাকে সম্মানের সঙ্গে তুলে দেওয়ার, যাতে কোনো ডিসপুট না হয়, কোনো রেফারির কোনো রকম বদনাম না হয়। সেভাবে আমি চেষ্টা করি ভালোভাবে ম্যাচটা তুলে দেওয়ার। তো তুলি, খুব সফলভাবে তোলার চেষ্টা করি। 95 থেকে 99% আমি সফল পাই। ধরুন কোনো মাঠে প্লেয়ার আসলো না বা প্লেয়ার কম হলো, তো তখন কিরকম পরিস্থিতির সৃষ্টি হয়? প্লেয়ার আসলো না বলতে আমাদের যে বাইলস ফিফা রুলস আছে তাতে নট মোর দ্যান 11 প্লেয়ার্স, নট লেস দ্যান 7 প্লেয়ার্স। মাঠে আমরা তো কোনো 5 সাইড বা 6 সাইড এর নিয়ে তো আমাদের আইন নেই। আমরা ন্যাচারালি যেগুলো আমাদের ফিফা রুলস আছে সেটা হচ্ছে 11 জনের তালিকা আমাদের রাখতে হয়। তার সঙ্গে সাবস্টিটিউট রিজার্ভ বেঞ্চ যেটা আছে টোটালি প্লেয়ার লিস্টটা নিতে হয়। কিন্তু দেখা যায় যে যদি মাঠে খেলা শুরুর কিক অফ স্টার্টের আগে আমি 7 জন প্লেয়ার, কোনো দল 7 জন প্লেয়ার নামাতে পারলো না, তাহলে কিন্তু খেলাটা সেদিনকার হবে না। কেননা আমাদের 7 জনের কম হলে আমাদের হবে না, খেলাটা ফুটবলটা আমাদের হবে না। যে দল টিম বেশি থাকবে, 7-এর অধিক থাকবে, সে 11 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, তবে সেই দল পয়েন্ট পাবে। সেটা যদিও সেটা কর্তৃপক্ষের ব্যাপার, কি সিচুয়েশন, কিন্তু আইন বলছে আমাদের 7 জনের কম হলে ফুটবলটা, সেই ম্যাচটা বাতিল বলে আমরা গণ্য করব। যে আজকে এই আমরা তার কারণটা আমরা জানিয়ে দেবো অফিসিয়াল কর্তৃপক্ষকে, আমরা রিপোর্ট দেবো আর কি। ধরুন দুটো প্লেয়ার মানে দুটো টিমের প্লেয়ার একদম সবাই উপস্থিত হয়ে গেল, কিন্তু আপনাদের কোনো রেফারি সেই স্থানে এসে পৌঁছতে পারলেন না, ওখানে কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে গেল। সেই সময় আপনারা সেই পরিস্থিতিটা আপনি একটু যদি বলেন। প্রথমত বলি, পোস্টিং কমিটি যে থাকবে আর কি, যারা পোস্টিং করে, রেফারি পোস্টিং এটা অ্যাসোসিয়েশনের মাধ্যমেই হয়, সেখানে পোস্টিংটা সেভাবেই করা হয়। মাঠে রাস্তাঘাটে যে কোনো কারণেই একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো একটা রেফারি, আমি যাচ্ছি, আমাদের বিফোর টাইমে আমি যাচ্ছি, কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি হসপিটালাইজ হয়ে গেলাম। পাশাপাশি মাঠে দেখা যাচ্ছে আমাদের 4 জন করে, টোটালি 4 জন করে, মানে 2টো অ্যাসিস্ট্যান্ট এবং রেফারি এবং 4th অফিসিয়াল, ম্যাচ কমিশনার বা অবজারভার, এনাদের ব্যাপারটা আলাদা। ঘরোয়া লিগে আমাদের সচরাচর আমরা 4 জনাই পোস্টিং। এই 4 জনের মধ্যে একজন যদি না আসে, আমাদের যেহেতু ঘরোয়া লিগ, এবং যদি আমি ঘরোয়া লিগ দিয়েই বলছি, সব জায়গাতেই একটা সাবস্টিটিউট, একটা রিজার্ভ, একটা মানে লোকালয়ে একটাকে রিজার্ভ রাখতে হয়। আমাদের সেভাবেই পোস্টিংটা আমাদের সিআরও তো সেভাবে, হয়তো তাদেরও একটা দায়িত্ব আছে। যেমন আমরাও করি যে কেউ যদি 11th আওয়ারে মাঠে পৌঁছচ্ছে না, আমরা লোকাল এমনভাবে পোস্টিংটা আমরা করি, কাউকে যেন মানে 10 মিনিটের মধ্যে মাঠে উপস্থিত হতে পারে, এরকম একটা রিপোর্টিং টাইমের মধ্যেই যেন ও পৌঁছতে পারে। খেলা শুরুর 10 মিনিট আগেও যদি পৌঁছতে পারে, খেলাটা আমরা চালু করতে পারবো। আমাদের জীবনে এরকম ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত, মানে আমি জেলা সেক্রেটারি হওয়ার পর থেকে যে রেফারির অভাবে খেলা বন্ধ হয়ে গেল, এরকম ঘটনা ঘটেনি। তো আশা করি ঘটবে না। তবে হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন, যদি রেফারি নাই আসতে পারে, একজনের জায়গায় আরও 2 জন না আসতে পারে, এবং রিজার্ভও কিছু নেই, কোনো লোকেশনেও কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না বা এরকম কিছু, সেটা রেফারির ফল্ট, এবং বা আমাদের যাই হোক, এটা ব্যর্থতা বলবো না, দুর্ঘটনা। যদি কোনো কারণে সে ঘুমিয়ে পড়ে বা কিছু একটা আসতে পারো না, বা
তার দায়িত্ব নেই, এরকম যদি পড়েছে সেরকম ধরনের রেফারিকে অ্যাসোসিয়েশন পোস্টিং করে না, এরকম ধরনের রেফারিকে রেফারি অ্যাসোসিয়েশন পোস্টিং করে না। তো এরকম ঘটনা ঘটলে, যদি আপনার কথাই ধরে নিচ্ছি, যদি ঘটে যে দুটো টিম নেমে গেছে, ওয়ার্ম আপ করছে, টিম জানি একদম মাঠেই নেমে গেছে যে রেফারি আসছে না, খেলা বাতিল হবে। আগামী দিনে সেই খেলা সেটার তার রিপোর্ট হবে, তার কর্তৃপক্ষ রিপোর্ট চাইবে অ্যাসোসিয়েশনের কাছে, রেফারি অ্যাসোসিয়েশনের কাছে, এবং খেলাটাও আবার পরবর্তীতে হবে। কিন্তু সেটা একটা আভ্যন্তরীণ বিষয় বা এটা কর্তৃপক্ষের বিষয়, তখন কিভাবে কি করা যায় সেটা করে। তো রেফারি ছাড়া তো খেলা হয় না। তো এই তো ব্যাপার। তার মানে আসল কথা হচ্ছে যে রেফারি ছাড়া একদমই ফুটবল সম্ভব নয়। না। আপনাদেরকে বিভিন্ন খেলায় বা বিভিন্ন টুর্নামেন্টে যখন যান আপনারা, তো তখনকার বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে আপনাদের সিদ্ধান্তগত মতবিরোধও হয়। আপনারা তো রুলস অনুযায়ী ডিসিশন নেন, কিন্তু সেইটা কখনো কখনো কোনো খেলোয়াড় জানেন না, সেই রুলসটা জানেন না, তো সেই অনুযায়ী আপনাদের সঙ্গে সেই মতবিরোধের সৃষ্টি হয় এবং অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়। তো সেই সমস্যা না আপনারা কি করে সম্মুখীন হন, একটু আমাদেরকে যদি বলেন। প্রথমত বলি, আমাদের রেফারি লাইফটা থ্যাঙ্কলেস জব। কোনো টিম যদি জেতে আমাদের কাছে আনন্দের সহিত একটা ইয়েও করে, কোনো টিম যদি হারে দোষারোপ হয়। কিন্তু আমি যেটুকু বলবো যে ইচ্ছাকৃত রেফারিরা কোনো ভুল করতে চায় না। হয়তো আই কন্ট্যাক্টে কোনো মিস হয়, একটা ফ্ল্যাগ মিস হলো, বা কোনো ভুল থেকেই রেফারির সিদ্ধান্তে ভুল হলো। রেফারির যেমন ভুল হয়, ভুল মানুষ মাত্র হয়। আমরা ওয়ার্ল্ড কাপও দেখেছি, নেটের ভেতর থেকে বল ড্রপ খেয়ে গোলে ঢুকে সেই বল মাঠে ঢুকেছে আবার। তো আজকে ওয়ার্ল্ড কাপে রেফারিও ভুল হয়েছে, বিভিন্ন আইএসএলেও ভুল হচ্ছে, বিভিন্ন জায়গায় কলকাতা লিগেও ভুল হচ্ছে। ভুল হবে না, খেলাতে ফুটবল খেলায় রেফারি ভুল হবে না, এটা কিন্তু হয় না, হবেই। আর সত্যি কথা বলতে কি, আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল আমরা সচরাচর করি না। হয়তো বললাম যেটা আছে, একটা অ্যাসিস্ট্যান্ট রেফারি হয়তো একটা ভুলবশত একটা ফ্ল্যাগিং করলো, রেফারি একটা ভুলবশত একটা বাঁশি বাজালো, সেই সব জায়গা থেকে অনেক কিছু গন্ডগোলের সিচুয়েশন তৈরি হয়, রেফারি আহত হয়, রেফারি অ্যাটাক হয়, অনেক কিছু হয়। কিন্তু পাশাপাশি বলবো যে অনেক প্লেয়ারও আমাদের ফুটবলের আইনটা সম্বন্ধে ওয়াকিবহাল নয়, নতুন আপডেটেও অনেকে থাকে না, হয়তো পুরনো আইন। এবং দর্শকরা তো সত্যি কথা বলতে খুব ভালো, এখনকার যারা প্রতিনিয়ত খেলা দেখে তারা কিছুটা তো বোঝেই। আর যারা ধরুন অনেকদিন পর মাঠে আসে, বা আজ আমাদের ধরুন এটা 24-25 কারেন্ট ইয়ারে আমাদের নতুন বাইলস ফিফা রুলসে নতুন কিছু নিয়ম এলো। সেই নিয়মটা তো দর্শকদের জানার ব্যাপার নয়, কেন তারা খেলা ভালোবাসে, খেলা দেখতে আসে, তারা তো সেই জায়গাটা অতটা হয়তো নাও জানতে পারে, এটা তাদের দোষ নয়। আর প্লেয়াররা হয়তো আপডেটেড ওইটা নাও হতে পারে, কিন্তু প্লেয়ারদের যখন বোঝানো হয় তখন কিছু প্লেয়ার বোঝে, অস্বীকার করার কোনো ব্যাপার নেই। আর আমরা প্রতি বছরই জেলা লিগের আগে আমরা চেষ্টা করি, গত বছরও আমাদের সিআরএ থেকে প্রেসিডেন্ট আমাদের যিনি ছিলেন, প্রত্যেকটা ক্লাবের কোচ কর্মকর্তাকে আমরা মিটিংয়ে ডাকি। আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনে আমাদের সম্মানীয় বিশ্বজিৎ ভাদুরী, যিনি আইএফএর এখন সহ সম্পাদক, আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তো ওনাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম। উনি খুব সুন্দরভাবে প্রতিটা ক্লাবের কর্মকর্তা কোচদেরকে ডেকেছিলেন যে নতুন আইন সম্বন্ধে একটু আলোচনায় বসতে। দেখা গেছে অধিকাংশ ক্লাবের কর্মকর্তা বা কোচ সেদিনকে কিন্তু আসেনি। তাহলে যারা এসছে তারা কিছুটা ভালোই জেনেছে, আমাদের স্যাররা আমাদের আলোচনার মাধ্যমে সেগুলো হয়েছিল, কি কি নতুন আইন হয়েছে। যারা আসেনি তারা হয়তো একটু হয়, মাঠে অনেক গন্ডগোলের সৃষ্টি হয় আমাদের ভুলের জন্য, প্লেয়ারের ভুলের জন্য। কিছু প্লেয়ার আছে মানে মাঠে ঝামেলা করতেই নামবে, মানে ওর দিকে রাখতেই হবে, ওর কথা শুনতেই হবে, মানে ওর ডিসিশন আমাদের রেফারি মানবে না। স্বাভাবিকভাবে রেফারি চায় না কোনো প্লেয়ারকে
সেন্ড আপ করতে, মানে লাল কার্ড দেখাতে। রেফারি সবসময় ওয়ার্নিং দিয়ে মৌখিক, তারপরে কষান, পরবর্তীতে যদি এক্সট্রিম পর্যায়ে পৌঁছায় সেন্ডিং অফেন্স কিছু দেখা দেয়, আমাদের বাধ্যতামূলক আমাদের করতেই হয়, কিছু করার থাকে না। একটা এর মধ্যে এগুলো আমাদের দেখতে হবে যে একটা সকলের মধ্যে একটা মানে কোঅপারেশনের গ্যাপ থাকে, যে প্লেয়ারদেরকেও বুঝতে হবে আর রেফারিদেরকেও বুঝতে হবে যে সবাইকে একটা মান্যতা দিয়ে আমরা যেমন প্লেয়ারদেরকে রেসপেক্ট করে আমাদেরকে খেলাতে হবে, তেমনি প্লেয়াররাও যাতে বা কোচ কর্মকর্তারাও যাতে আমাদেরকে রেসপেক্ট করে। এখনকার একটা নতুন একটা ব্যাপার হয়েছে, আমাদের সময় যখন খেলতাম আমরা স্যার স্যার বলে কথা বলতাম, মানে আমি সকল প্লেয়ারদের উদ্দেশ্যেই বলবো, ডোন্ট টেক আদারওয়াইজ, কথাটা অন্যভাবে নেবেন না। এখন অধিকাংশ প্লেয়াররা দেখছি রেফারিদেরকে একটা কীরকম জানি ওই রে ওই রে ওই রে, এটাও তো ঠিক নয়। এটা কি ধরনের ডাক? আগে আমরা রেফারিদেরকে স্যারই বলতাম, রেফারিরা স্যারই, কিন্তু এখন অধিকাংশ প্লেয়াররা ওই রে ওই রে, তারপরে তো অন্য কিছু আছে। এগুলো তাদেরকে তাদের জায়গা থেকে দেখতে হবে যে আমরা স্যারের সঙ্গে কিভাবে কথা বলছি, এটা তাকে দেখতে হবে। আর ঝামেলা বলতে লিপ্ত থাকলো ওই পাশাপাশি যেগুলো আপনি বললেন, ওই ক্ষেপের মাঠে ধরুন একটা 5 সাইড খেলা কি একটা 7 সাইড 6 সাইড খেলা, সেখানে কিন্তু সবকিছু আইনকে নিয়ে আসলে হবে না। সেখানে 5 সাইডের একটা খেলা টাফ, রাফ আর টাফ খেলা হবে। সেখানে বিভিন্ন ফরেনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সব ক্ষেত্রে ভালো ভালো প্লেয়ারের কেউ টিম করে, মানে সব বিগ বিগ টিম করে, পয়সা প্রচুর খরচা করে। সেখানে আমরা সেই আইনটাকে যেভাবে যেমন টাফ ম্যাচটা হয় তেমন আমরাও কিন্তু সতর্কভাবে ম্যাচটা করার চেষ্টা করি। কিন্তু সেন্ডিংয়ের ক্ষেত্রে আমরা একটু রিজার্ভ থাকি, যে একটা সেখানে 5 জনের জায়গায় যদি একজন সেন্ড হয়ে যায়, 4 জন নিয়ে একটা খেলতে হবে, সেখানে খেলাটা 25-25, 10-10, মানে লজের বাইরে কথা বলছি আমি। সেইখানে আমাদের কিন্তু একটু মেপে ঝেপে আমাদেরকে কিন্তু সেন্ডিংটা করতে হয়, বা সেভাবে আমাদেরকে ম্যাচটাকে কন্ট্রোল করতে হয়, ম্যাচটাকে বের করতে হয়। আমরা উদ্দেশ্য কিভাবে কুল ব্রেনে ম্যাচটাকে বের করবো। আমাদেরকে অনেক যারা হারা টিম হারছে তারা কিন্তু রেফারিদেরকে বারবার কিন্তু আমাদেরকে কিন্তু ডিস্টার্ব করে। পাশাপাশি যারা জিতছে, যারা 2-5 মিনিট খেলা আছে, তারা টাইম কিল করার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে সে প্লেয়াররা প্লে অ্যাক্টিং করে। ইঞ্জুরি হঠাৎ কোনো কিছু হয়নি, ছটপট পাটাঘাটার মতন করছে, এরকম কিছু একটা। সেই সময় আমাদের একটা প্রেশার আসে অপোনেন্ট টিম থেকে, যারা হারছে, তখন আমাদের তো টাইম মেনটেন্স করতে হয়। কেন সে যদি ওই 5 মিনিট খেলা আছে, সে যদি এরকম 2-3 বার সেখানে যদি এরকম ধরনের 1 মিনিট 2 মিনিট করে খেয়ে নিল, তা 3 মিনিট খেলা অফ হয়ে গেল। তা আমরা চেষ্টা করি সচরাচর আমরা স্টপওয়াচ নিয়ে খেলাই, আমরা সেই সময় ঘড়ি বন্ধ রাখি, এবং দেখা যায় যে লিগে হোক টুর্নামেন্টে হোক যেখানে হোক, দেখা 10 মিনিটের খেলায় দেখা যাচ্ছে আমার খেলা 5 মিনিট বন্ধই থাকলো, দেখা যাচ্ছে 6 মিনিট বন্ধই থাকলো। এমন হয় যে 1 গোলে জিতছে যারা প্লে অ্যাক্টিং করছে, সেইখানে দাঁড়িয়ে অপোনেন্ট টিম প্রেসার দিচ্ছে। যখনই আমি 5 মিনিট অ্যাট টাইম শো করছি যে 5 মিনিট অনলি একদমই 5 মিনিট হয়েছে, তা আমি যখন 5 মিনিট 4 মিনিটও দিচ্ছি, 5 মিনিট দিচ্ছি, যারা জিতছে আমাদেরকে তারা আবার প্রেসার দিচ্ছে। কি এতক্ষণ ধরে, বা তাদের রিজার্ভ বেঞ্চ থেকে তাদের দর্শক একটা বিশাল প্রেসার থাকে যে 5 মিনিট অ্যাট টাইম, দেখা যাচ্ছে ওই টাইমে গোল শোধ হয়ে গেল। পরবর্তীতে দেখা যাচ্ছে গোল শোধে পেনাল্টি শুট আউটে দেখা যাচ্ছে ওরা যারা হারছিল গোল শোধ করে তারাই জিতে গেল। আমাদের উপরে এই প্রেশারগুলো আছে, আপনি এতক্ষণ খেলে হামলা। কিন্তু এগুলো বোঝে কম, এগুলো বুঝতে হবে। অনেক মাঠে এগুলো ঘটছে। প্লে অ্যাক্টিং প্লেয়ারদের এখন যে প্লে অ্যাক্টিংগুলো মারাত্মক প্লে অ্যাক্টিং, ইভেন পেনাল্টি নেওয়ার জন্য, একটা পেনাল্টি নেওয়ার জন্য যেভাবে মানে প্লে অ্যাক্টিং করা হয়, দর্শক গ্যালারি থেকে ওটা বোঝার উপায় থাকে না যে এই প্লেয়ারটা হ্যান্ডবল, একটা হ্যান্ডবলের ক্ষেত্রে পেনাল্টি বল দ্য হ্যান্ড না হ্যান্ড দ্য বল, এটাও আমাদের বুঝতে হবে যে এটা কি হাতে লেগেছে না হাত বলে লাগিয়েছে। আমি একটা ওয়াল নিচ্ছি, ওয়াল নেওয়ার সময় আমার দেখা যাচ্ছে এইভাবে একটা ওয়াল নিচ্ছি, আমার অ্যাডোমেন্ট যিনি এখানে আছে একটা হাত, এখানে একটাতে, তা আমি তো আমাকে মানে বাঁচার জন্য, আমি সেভ রাখার জন্য আমি করছি। একটা শুট থেকে সেই বল আমার হাতে লেগে
বলে। আমি কিন্তু ন্যাচারাল আনন্যাচারাল ব্যাপার আছে, এই প্লেয়ারদেরকেও বুঝতে হবে যে ন্যাচারাল আনন্যাচারাল। ন্যাচারাল যেটা সেটা একরকম হবে, আনন্যাচারাল আমি একটা এইভাবে হাত তুলে কিছু একটা করছি, এই করছি, এগুলো তো আমার আনন্যাচারাল। আমি আমার সেফটির জন্য কিছু করলাম না, এগুলো বুঝতে হবে যে হ্যান্ডবলটা বল দ্য হ্যান্ড না হ্যান্ড দ্য বল। এইগুলো ছাড়াও ও বিভিন্নভাবে বিভিন্ন টাইট সিচুয়েশনে একটা কর্নার কিক, দেখা যাচ্ছে আমি ক্লোজে আছি, রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি দূরে আছে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দেখা যাচ্ছে ও ফ্ল্যাগিং করেছে, হতেই পারে ও দেখেছে ওই দিক থেকে যে আমি এটা মনে হয়েছে এটা গোল কিক, কিন্তু আমি দেখলাম টাইট সিচুয়েশনে আমার নিয়ারেস্ট জোন বা আমার জোন রেফারি জোন, সেই জোন থেকে দেখতে পাচ্ছি যে এটা টাইট সিচুয়েশনে এবং এটা কর্নার কিক। এগুলোতে আমার ও স্যার আপনি দিলেন, রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট, আমাদের কি করছি কি দিচ্ছি, আমরা কোনো টেনে খাওয়ানোর কোনো প্রশ্ন আসে না। এগুলো বুঝতে হবে যে টাইট সিচুয়েশনে একটা কার কি হয়েছে, 50-50 টাইট সিচুয়েশন, সেখানে কার কি হয়েছে, তারপরে কে বল মারতে গেল, কে পা রাখলো, অফেন্সটা কার হচ্ছে, কে এয়ারে হেড করতে উঠলো, কে তার কিভাবে কি করার চেষ্টা করলো, দেখা যাচ্ছে উপরে হেড করতে উঠেছে, ওর খেলা ওর মোটিভটা হচ্ছে যে ও হেড করে বল ক্লিয়ার করা, ওর খেলা ওর মোটিভ হচ্ছে আমি খেলবো, আর এর বসে থেকে ওকে ফেলবো, তাহলে দেখা যাচ্ছে ও উপর থেকে জাম্প করে যখন হেড করলো এর ঘাড়ে পড়লো, আমরা দেখতে পেলাম কি ও ঘাড়ে উঠে ওর পিঠের উপর পড়লো, ও নিচে পড়ে গেল। অফেন্সটা কে করলো আমাদের দেখতে হবে, এর মোটিভটা কি ওর মোটিভটা কি, এরকম মানে এত বলে তো আর বোঝাতে পারবো না। তো ওরকম অনেক কিছু পরিস্থিতি আছে, পাবলিককেও বুঝতে হবে, দর্শককেও বুঝতে হবে, প্লেয়ার বিশেষ করে প্লেয়ারদের বুঝতে, প্লেয়াররাই মাঠ উত্তপ্ত করতে পারে, প্লেয়াররাই মাঠ শান্ত করতে পারে, এরকম অনেক অনেক বিষয় আছে যেগুলো তো এভাবে বলার ই নেই। তাই সকলকেই, আমাদের রেফারিদেরও প্রচুর দোষ আছে, আমাদের রেফারিরা আমরা মানে আমিও অনেক ভুল ভ্রান্তি আমরা করি, হয়তো এমন একটা কিছু পরিস্থিতি হয়েছে, দেখুন আমি রেফারিং করছি, আমি তো মানুষ, আমার দুটো চোখ, গোটা গ্যালারি 11-22টা প্লেয়ার, রিজার্ভ বেঞ্চ, এতগুলো চোখ, আমার একটা ফট করে একটা কিছু একটা হ্যান্ডবল বা কিছু একটা হয়েছে, দেখা যাচ্ছে ওই সময় আমার সামনে দিয়ে লাইন অফ ভিশন, আমার সামনে দিয়ে একটা কোনো প্লেয়ার এভাবে ক্রস করেছে, আমি দেখা যাচ্ছে ওই জিনিসটা দেখতে পাইনি, বা অ্যাসিস্ট্যান্ট রেফারি দূরে আছে ও বুঝতে পারেনি, অথচ প্লেয়াররা সঠিক দাবি করছে যেটা হ্যান্ডবল ছিল, আমি দেখতে পাইনি, দেখতে না পেলে আমি কি করে দেবো বলুন, বা অ্যাসিস্ট্যান্ট রেফারিও মিস করেছে, বা ও দূর থেকে দেখতে পাইনি, এগুলো হয়ে যায়, ভুল আমাদের হয়ে যায়, ইচ্ছাকৃত কেউ ভুল করে। ফিজিক্যালি যদি আমরা, সব থেকে বড় কথা আমাদের রেফারিদেরও অনেক দোষ তো আছে, আমি এখনো বলছি ফিজিক্যাল ফিটনেসটাও সকলকে রাখতে হবে, আইনটাকে ভালোভাবে জানতে হবে, তাহলে আমাদের যেমন দায়িত্ব আছে, প্লেয়ার কোচ কর্মকর্তা ক্লাবগুলোর দায়িত্ব আছে, সকলকে নিয়েই একটা যৌথভাবে ফুটবল খেলা, এটা একটা ভালোবাসার জায়গা, ঠিক আছে, এই জায়গাটাকে সবাইকে দেখতে হবে, আমাদের একা নয়, প্লেয়ারদেরও একা নয়, আমাদেরও দোষ ওদেরও দোষ আছে। আপনারা বিভিন্ন কমিটিতে যান, বিভিন্ন খেলা, বিভিন্ন জায়গায় খেলাতে যান, বিভিন্ন টুর্নামেন্টে যান, তো সেখানে আপনাদের ওই যে কমিটি থাকে, যে সেই কমিটি থেকে আপনাদের আপ্যায়ন, ব্যবহার, মানে তাদের আপনাদের প্রতি ব্যবহারটা ঠিক কেমন থাকে আমরা জানতে চাইছি। আমরা বেশিরভাগই কমিটির কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে থাকি, সত্যি কথা বলতে কমিটিগুলো ভালোবাসে বলেই আমাদের ডাকে, আর আমরাও যাতে প্রতি বছরই সেই টুর্নামেন্টগুলো সফলতা সে করতে পারি, সেজন্য আমরাও কমিটি যাতে বলতে পারে যে আমরা ভালো রেফারি নিয়ে এসেছি, সেই হিসেবে আমরা গেমটা ভালো দেওয়ার চেষ্টা করে আগেও বললাম। পাশাপাশি যে আপনি যেটা বলতে চাইছেন যে আন্তরিকতা, আতিথেয়তা কীরকম করে না করে, হ্যাঁ অনেক সুবিধা অসুবিধা হয়, অস্বীকার করা যায় না। কোনো জায়গায় আমরা যাই, ম্যাক্সিমামটা আমরা আপ্যায়নটা খুব ভালো পাই, থাকা, যাওয়া, খাওয়া সব পাই। কোনো জায়গায় আমরা এমনও হয় না খেতে পেয়েও আমাদেরকে ম্যাচ করতে হয়, মানে কাকে বলবো, কে বলবে, দেখা যাচ্ছে কেউ কন্ট্যাক্ট করেছে, সেখানে আমরা গিয়েছি, দেখা যাচ্ছে আমাদেরকে কোনো রকম এইভাবে এরকম ঘটনা ঘটেছে, মানে ক্যারি প্যাকেটেও ভাত খেতে হয়েছে, হয় এরকম পরিস্থিতি, মানে পরিস্থিতি খুব খারাপ হয় এক এক জায়গায়, মানিয়ে নিতে হয়। দেখা যাচ্ছে কোনো জায়গায় কলা পাউডি খেয়ে, ঠিক কোনো লাঞ্চ বা যদি কোথাও খেলা হয়, লাঞ্চের ব্যবস্থা নেই, জাস্ট কলা পাউডি মিষ্টি, ওটা খেয়েও দেখা যাচ্ছে ওয়ান ডে বা বিভিন্ন টুর্নামেন্টেও আমাদের খেলাতে হয়।
কিন্তু কিছু কিছু মানে ম্যাক্সিমামটা আমি বলবো 90% কমিটি আছে যারা আমাদেরকে খুবই আপ্যায়ন করে, এবং সেখানে আমরা ফোন করলেই আমরা তাদের খেলাকে আমরা হ্যাঁ অবশ্যই যাব। আর যেখানে খুব একটা ভালো রিসেপশন পাই না বা কমিটিও ভালো, জায়গাও খারাপ, সেখানে পরবর্তীতে আমরা চিন্তা করি যে আমাদের যাওয়া ঠিক হবে কি হবে না, চিন্তা করে যাই। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনি আমরা জানতে পেরেছি যে আপনি 3 টার্মস রেফারি অ্যাসোসিয়েশনের মানে সেক্রেটারি হয়েছেন। তো আপনার হাত ধরে এর আগে তো কখনো সেরকম ভাবে আমাদের জানা নেই যে কোনো প্লেয়ার বা কোনো রেফারি সেরকম সিআরএ পাস করেছে বা কিছু করেছে। অনেকেই রেফারি হয়েছে তো সিআরএ পাস করেছে। তো এই বিষয়ে আপনি কিছু যদি আমাদেরকে বলে থাকেন। মূলত বলি, আমার স্বপ্ন ছিল আমি জীবনে বড় জায়গায় যাব, ন্যাশনাল করব। আমার সেই দুঃখটা থেকে গেছে, কেন আমি কোনো কারণে, সঙ্গত কারণে আমি ওটা করে উঠতে পারিনি বা আমার সে পরিস্থিতি আসেনি। কিন্তু আমি আমার স্বপ্নটাকে আমি মুর্শিদাবাদে বাস্তবায়িত করব এবং রাজ্য স্তরেও বাস্তবায়িত করে, এটা আমার কিন্তু একটা টার্গেট ছিল। সেই হিসেবে আমি আমার জেলা স্তরে আমি বিভিন্নভাবে আমি রেফারি তৈরি করি। সেখান থেকে তাদের জেলা স্তর থেকে শুরু করে আমাদের সিআরএ মানে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনে এরকম অনেক ছেলেকে আমি মুর্শিদাবাদ থেকে, আমার আগে হয়নি, আমি যখন সেক্রেটারি হওয়ার পর আমার আগে কেউ করেনি সম্ভবত, জানি যতটুকু। আমি জেলা সেক্রেটারি হওয়ার পর থেকে আমি ধাপে ধাপে প্রতি বছর 2-4টে করে আমি কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনে আমি রেফারি ছেলেদেরকে ট্রেনিং করিয়ে পাস করিয়েছি, এবং তারা কলকাতা লিগ বর্তমানে করছে। মুর্শিদাবাদে প্রচুর ছেলে, আমরা গত 23-24 আমার যে বর্ষ, সেই বর্ষে অনেক মুর্শিদাবাদের অনেক ছেলে আমার পাস করেছে জেলা স্তরে। তো তাদেরকে আমি আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। জেলা লিগে তাদের পোস্টিং হয়েছে, এবং যারা একটু সিনিয়র তারা কলকাতা লিগ করছে। 2025-এর আমাদের যে 24-25 বা 25-26-এর যেই যদি কিছু মানে খেলার নিয়ম এসে থাকে, তাহলে সে বিষয়ে আপনি খেলোয়াড় এবং তার সঙ্গে সঙ্গে ক্লাব এবং অডিয়েন্সদেরকে আপনি এই বিষয়ে কি করে জানাবেন? এই নিয়মগুলো আপনি ওনাদের সামনে কি করে জানাবেন? খুব ভালো প্রশ্ন। এটা তো জানতেই হবে, কেননা খেলার নিয়ম জানলেই তো খেলতে পারবে। তো আমরা মুর্শিদাবাদ যে আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে এবং রেফারি অ্যাসোসিয়েশন আছে, তার যৌথ উদ্যোগে আমরা খেলা লিগের মরশুমের প্রথমেই আমরা ট্রু স্পোর্টসের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাব কর্মকর্তা দর্শকদের উদ্দেশ্যেও আমরা এই নিয়মকানুন নিয়ে কিছু আলোচনা আমরা জানিয়ে দেব। সেটা আপনারা ফলো করবেন ট্যুর স্পোর্টসের মাধ্যমে। আমাদের যিনি আছেন সন্তু প্রধান, সেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আমাদের যৌথ উদ্যোগে আমরা এটা একটা সেমিনার টাইপের হোক বা একটা ক্লাস হোক, এটা করব যাতে সবাই জানতে পারবেন ট্যুর স্পোর্টসের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং এই খেলোয়াড় মানে রেফারি এবং বিভিন্ন ফুটবলের বিভিন্ন তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। এই বিষয়ে আপনি আমাদেরকে অনেক সাহায্য করলেন এবং অডিয়েন্স তাদেরকেও সাহায্য করলেন এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এবং এই তথ্য সম্পর্কে আরো জ্ঞান বাড়ানোর জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন। আমরা স্যারের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা করব এবং আপনাদেরকে আরো এই বিষয়ে আরো তথ্য জানাবো, এবং ওনার অনেক অনেক ভালো ভালো গান, আরো সুন্দর সুন্দর গান, আরো